গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, তাই না? আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের উপর দ্বিতীয় লেকচার নিব, তাই না? দ্বিতীয় ক্লাস আমাদের। তোমাদের প্রথম ক্লাসে যেসব আলোচনা হয়েছে, তোমরা বাসায় সেগুলো আশা করি দেখেছো, তাই না? সেগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আমি আগেই বলেছিলাম যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। তোমরা কলেজ থেকে স্যারদের নাম্বার জোগাড় করে যদি কোনো সমস্যা থাকে স্যারদের সাথে ফোনে কথা বলবে। প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি আমাদের খুবই মনোযোগের সহিত পড়তে হবে এবং ক্লাসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমরা গত ক্লাসে কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম ভেক্টরের, তাই না? আজকেও কিছু সংজ্ঞা, কিছু সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করি আমরা আজকে দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে, তাই না? নামটা কেমন, সীমাবদ্ধ, তার মানে কিছু বদ্ধতা আছে, কিছু বদ্ধতা আছে, অর্থাৎ কিছু ধরাবাঁধা কিছু রুলস আছে। কি সেটা? যে কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে, তাহলে আমার এখানে সীমাবদ্ধতাটা হলো যে মূল বিন্দুটা, মানে নির্দিষ্ট মূল বিন্দুকে নির্দিষ্ট বিন্দু ধরতে হবে, তাই না? ইচ্ছা মতো যে কোনো বিন্দুকে নির্দিষ্ট বিন্দু ধরা যাবে না। তো কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে পাদবিন্দু হবে সেটা হবে অবশ্যই মূল বিন্দু, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হবে তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর, তাই না? চিত্রে OP = A একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে চিত্রে আমরা এটা একটু দেখি, চিত্রে আমরা এটা একটু দেখি সীমাবদ্ধ ভেক্টরটা কি আছে। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করো এখানে, যে এখানে মূলবিন্দু হচ্ছে কোনটা? ও, তাই না? এই মূলবিন্দুকে, ওকে মূলবিন্দু ধরে এখানে একটি ভেক্টর আঁকা হয়েছে। সেই ভেক্টরটা কি? OP। এই OP একটা ভেক্টর আঁকা হয়েছে। তো এই OP ভেক্টরটাকে OP = A, এর আগে আমরা বলেছিলাম যে OP সমান A। এটি হলো কি? এখানে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে OP সমান A, এখানে হলো সীমাবদ্ধ ভেক্টর। বুঝতে পারছো তোমরা? এখানে এটি তারা কি? x অক্ষ, এটি y অক্ষ। তার মানে এটি কয় মাত্রিক? দ্বিমাত্রিক, তাই না? তাহলে সীমাবদ্ধ ভেক্টরের চিত্রটা আশা করি বুঝতে পারছো তোমরা। সদৃশ ভেক্টর, নাম শুনে কিছু বুঝতে হবে যে নামের সাথে সংজ্ঞার কি মিল আছে। সদৃশ ভেক্টর সমজাতীয় অসমমানের, একই জাতীয় বাট মানটা কেমন হবে? অসম। মানটা কেমন হবে? অসম। কিন্তু এদের সমজাতীয়, মানে একই ধর্ম বিশিষ্ট অসম মানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে না, এরা ক্রিয়া করবে একই দিকে যদি ক্রিয়া করে, তবে তাদেরকে পরস্পর সদৃশ ভেক্টর বলে, তাই না? এই সদৃশ ভেক্টর যে চিত্রে A ও B দুটি ভেক্টর, এদেরকে অবশ্যই একই দিকে ক্রিয়া করতে হবে। তাহলে তোমরা এটা সংজ্ঞা দেখে বা সংজ্ঞা শুনে চিত্রটা আঁকতে পারবে? একটু আঁকার চেষ্টা করো, চিত্রটা কেমন হবে সদৃশ ভেক্টরের চিত্র। তাহলে সংজ্ঞাটা কি হলো? যে সমজাতীয় অসম মানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে পরস্পরের সদৃশ ভেক্টর বলে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে চিত্রটা কেমন হবে। এখানে দেখো যে দুইটা ভেক্টর, এখানে B একটা ভেক্টর আর A একটা ভেক্টর। এই দুটো ভেক্টর ডিরেকশন কোন দিক? A ভেক্টরও এইদিকে আর B ভেক্টর ডিরেকশন এদিকে, একই দিকে, তাই না? এখানে দাগগুলো একটু ছোট একটু বড়, এগুলো কিছু না, ছোট বড় হতেই পারে,
এখানে মূল কথা হলো যে এ আর বি ভেক্টরের মান মান কি হবে? অসম, তাই না? মান হবে অসম, বাট এরা একই জাতীয়। এ ও বি ভেক্টরের মান হবে অসম, কিন্তু এরা একই জাতীয় এবং একই দিকে ক্রিয়া করবে। বিপরীত দিকে ক্রিয়া করলে তখন অন্য ভেক্টর হয়ে যাবে। তোমরা চিত্রে কি বুঝতে পারছো এদের ডিরেকশনটা কোন দিকে? হ্যাঁ, এই বি এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। আর এর ডিরেকশন কোন দিকে? এই দিকে। দিক একই দিকে ক্রিয়া করে। তাহলে অসম আর সদৃশ ভেক্টরের সংজ্ঞাটা আবার একটু বলার চেষ্টা করো। দুটি সমজাতীয় অসম মানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে পরস্পরের সদৃশ ভেক্টর বলে। বিসদৃশ ভেক্টর, হ্যাঁ, সদৃশ ভেক্টরের উল্টাটা বিসদৃশ ভেক্টর। তাহলে কি কি আমাদের এখানে চেঞ্জ করতে হবে? হ্যাঁ, কি কি চেঞ্জ করতে হবে, কি কি উল্টিয়ে দিতে হবে, তাই না? আগেরটা কি ছিল? সমজাতীয়, এখানেও সমজাতীয় আছে। হ্যাঁ, আগেরটাও সমজাতীয় ছিল সদৃশ ভেক্টর, বিসদৃশেও সমজাতীয় অসম মানের, সব কিছু ঠিক আছে। তাহলে চেঞ্জ করতে হবে কোন জায়গায়? দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে। আগেরটি ছিল একই দিকে ক্রিয়া করে, আর এটা হলো বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে সমজাতীয় অসম মানের দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। চিত্রে এ ও বি দুটি পরস্পর বিসদৃশ ভেক্টর, তাই না? আমরা একটু চিত্রের সাহায্যে এটা একটু দেখি, তারপরে আবার সংজ্ঞায় ফিরে আসবো। চিত্রটা কি আছে? চিত্রটা কেমন আছে? হ্যাঁ, এখানে বি ভেক্টরের ডিরেকশন কোন দিকে? এই দিকে। বি ভেক্টরের ডিরেকশন এই দিকে, আর এ ভেক্টরের ডিরেকশন এই দিকে। তাহলে এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, আর এদের মান কি হবে? অসমান। এদের মান হবে অসমান। এবং এরা কি সমজাতীয়? সমজাতীয় আমরা কিভাবে বুঝলাম? একটার বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, এরকম কিছু না। হ্যাঁ, এরা সমজাতীয়, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি হবে? সমজাতীয় অসম মানের দুটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে যদি সদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্য আসে তখন তোমরা কিভাবে আলোচনা করবে? সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের মধ্যে যদি পার্থক্য আসে তখন তোমরা কি আলোচনা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। কেন পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। বিপ্রতীপ ভেক্টর, বিপরীত না, বিপ্রতীপ ভেক্টর কাকে বলে, তাই না? বিপ্রতীপ ভেক্টর নামটা একটু দেখো। বিপ্রতীপ ভেক্টর কাকে বলে? এখানে বলছে দুইটা সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। তাহলে যদি মান বিপরীত হয়, হ্যাঁ, মান যদি বিপরীত হয় তখন তাদেরকে কি বলা হবে? বিপ্রতীপ ভেক্টর। আমরা এখানে উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি, একটু দেখো। এ একটা ভেক্টর, এর মান হচ্ছে কত? 5i²। বি একটা ভেক্টর, এর মান হচ্ছে কত? হ্যাঁ, বি সমান সমান কত? 1/5i²। তাহলে এখানে i² দ্বারা কি বোঝাইছে? এখানে এটাও এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, আর বি ভেক্টরটাও এক্স অক্ষ বরাবর। অর্থাৎ আমরা যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি, এটা এক্স অক্ষ আর এটা কি? ওয়াই অক্ষ। তাহলে এ ভেক্টরটাও এক্স অক্ষ বরাবর আর বি ভেক্টরটাও এক্স অক্ষ বরাবর, বাট এদের কি মান সম্পূর্ণ বিপরীত। এদের মান সম্পূর্ণ বিপরীত এবং দিক একই। তাহলে এ ও বি দুটি ভেক্টর যাদের মান একটি অপরটির বিপরীত, সেজন্য এ এবং বি হলো বিপ্রতীপ ভেক্টর, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। সামন্তরিকের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। সামন্তরিকের সূত্র। সামন্তরিকের সূত্রে কি বলা আছে? যে
সামান্তরিকের একটি কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয়। সন্নিহিত বাহুদ্বয় বলতে কি বোঝায়, বোঝো তোমরা? অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে, তাই না? হ্যাঁ, আরেকবার আমরা পড়ার চেষ্টা করি যে সামান্তরিকের একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ কি নির্দেশ করবে? ওই দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, অনেকেই হয়তো বোঝো নাই, আমরা একটু চিত্রের সাহায্যে এটাকে দেখাই। আচ্ছা, এখানে একটু চিত্রটা খেয়াল করি। হ্যাঁ, এখানে একটা সামান্তরিকের কৌণিক বিন্দু হচ্ছে ও। হ্যাঁ, ও কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ এটা একটা বাহু, হ্যাঁ, আর এদিকে এটা একটা বাহু। এই বাহুটার নাম হলো ও এ, আর এই বাহুটার নাম হলো ও বি। তো ও এ এবং ও বি দুটা সন্নিহিত বাহু যদি দুটা ভেক্টর, একটা হলো পি এবং একটা হলো কিউ নির্দেশ করে, তাহলে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকের কর্ণ, এই কর্ণটা কি নির্দেশ করবে? ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আবারও একটু দেখো, তাহলে কি বললাম যে এই সামান্তরিকের নাম কি? ও এ সি বি সামান্তরিকের ও এ বাহু বরাবর পি ভেক্টর ক্রিয়ারত, ও বি বাহু বরাবর কিউ ভেক্টর ক্রিয়ারত যদি থাকে, তাহলে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ এই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এখানে সুন্দর করে বলা আছে, দেখো চিত্রের নিচে বা দেখানো আছে যে এখানে ও এ প্লাস ও বি ইকুয়াল টু কি? ও সি। তাহলে ও এ বরাবর কি ভেক্টর? পি। হ্যাঁ, বসালাম পি ও এর পরিবর্তে, আর ও বি বরাবর কি ভেক্টর? কিউ, বসালাম ও বির পরিবর্তে কিউ ইকুয়াল টু আর। ও সি বরাবর কোন ভেক্টর? আর। এই ও সি বরাবর কোন ভেক্টর? আর। হ্যাঁ, সামান্তরিকের সূত্র অনুসারে এটি আরও ব্যাখ্যা রয়েছে, একটু খেয়াল করো। ধরা যাক একই জাতীয় দুটি ভেক্টর পি ও কিউ পরস্পর আলফা কোণে ও বিন্দুতে ও এ ইকুয়াল টু পি এবং ও বি ইকুয়াল টু কিউ। ও এ ইকুয়াল টু পি এবং ও বি ইকুয়াল টু কিউ বরাবর ক্রিয়া করছে। ও এ এবং ও বিকে সন্নিহিত বাহু ধরে ও এ সি বি সামান্তরিক অঙ্কন করা হয়েছে। সূত্র অনুসারে ও বিন্দু হতে সামান্তরিকের কর্ণ ও সি ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করে। অর্থাৎ আমরা যে চিত্রটা দেখলাম সেই চিত্রের বর্ণনা এখানে দেওয়া হয়েছে, তাই না? আমরা এখানে যে চিত্রটা এঁকেছি, হ্যাঁ, একটু চিত্র দেখে তোমরা বলতে পারবে ব্যাখ্যাটা? চিত্র দেখে একটু বলার চেষ্টা করো। যে মনে করি ও এ সি বি সামান্তরিকের ও এ বরাবর ও এ বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর কিউ ভেক্টর ক্রিয়া করছে, তাহলে এই সামান্তরিকের ও কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ও সি, তাই না? ও সি এই ভেক্টরদ্বয়ের লব্ধি আর নির্দেশ করবে। তাহলে সূত্র অনুসারে ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এর পরের আলোচনায় যাই। হ্যাঁ, অর্থাৎ আর ইকুয়াল টু, এখানে আর ইকুয়াল টু ধরা হয়েছে ও সি। হ্যাঁ, ও এ ইকুয়াল টু কী হবে? ও এ প্লাস ও সি ইকুয়াল টু কী হবে? ও এ প্লাস ও বি। মানগুলো বসালে আমরা কি পাচ্ছি? আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে এখানে লব্ধি কথাটা বারবার ব্যবহার করা হচ্ছে। লব্ধি মানে কি? যোগফল। লব্ধি মানে কি? যোগফল। আচ্ছা, ভেক্টর গুণন। ভেক্টরে দুই প্রকার গুণন রয়েছে, তাই না? হ্যাঁ, এই জন্য ভেক্টর গুণন দুই প্রকার। ভেক্টরে কয় প্রকার গুণন রয়েছে? দুই প্রকার। তাহলে ভেক্টর গুণন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার স্কেলার গুণন, বা আরেকটা নাম হচ্ছে ডট গুণন। আমরা স্কেলার গুণনও বলতে পারি, আর একটা ডট গুণন।
ঠিক আছে। 2 নাম্বার কি ভেক্টর গুণন। এই ভেক্টর গুণনের আরেকটা নাম আছে, সেটা কি নাম? সেটা হলো ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন, ঠিক আছে, ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখানে লেখা হয় নাই, তোমরা একটু জাস্ট লিখে নিতে পারো যে ক্রস গুণন, ক্রস গুণন। আচ্ছা, স্কেলার গুণন কাকে বলে? স্কেলার গুণন, স্কেলার গুণন কাকে বলে? দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাই না? দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় এবং এর মান, ভেক্টরদ্বয়ের মান ও তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের মানের গুণফলের সমান হয়, সেই গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। হ্যাঁ, এদের মানটা কেমন হবে? ওই ভেক্টরদ্বয়ের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান হয়। তাহলে এই গুণনকে কেন স্কেলার গুণন বলা হয়েছে? কারণ এখানে ভেক্টর রাশি গুণ করে আমরা কি পাচ্ছি? স্কেলার রাশি। দুইটা ভেক্টর রাশি গুণ করে আমরা স্কেলার রাশি পাচ্ছি, এই জন্য এই গুণনকে বলা হয়েছে স্কেলার গুণন। আচ্ছা, একটু দেখি পরের স্লাইডে কি ব্যাখ্যা করা আছে। এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, চিত্রটা দেখে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো যে ওয়ে বরাবর একটি ভেক্টর হচ্ছে কি এ, ওয়ে বরাবর একটি ভেক্টর এ এবং ও বি বরাবর একটি ভেক্টর বি ক্রিয়া করছে, তাই না? এদের মধ্যবর্তী কোণ কি? থিটা। হ্যাঁ, ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। তো স্কেলার গুণনের সূত্র অনুসারে ডট গুণনের সূত্র অনুসারে কি হবে? এ ডট বি ইকুয়াল টু, হ্যাঁ, এটা কি? এ ভেক্টরের মান, এটা কি? বি ভেক্টরের মান, আর এটা হলো তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইন। তাহলে আমরা কি বলতে পারি যে দুটি ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান হবে ওই দুটি ভেক্টরের স্কেলার গুণন। হ্যাঁ, স্কেলার দুটি ভেক্টর রাশির স্কেলার গুণনটা কি হবে? ওই দুটি ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফলের সমান, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি ভেক্টর গুণন। এখানে ব্যাখ্যাটা একটু দেখে নিই। ব্যাখ্যাটা একটু দেখো যে এ ও বি দুটি ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ থিটা এবং থিটার মানটা কেমন হবে? এখানে সুন্দর একটা লিমিট দিয়ে দিয়েছি। থিটার মানটা কেমন হবে? 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যে থাকবে, তাই না? এখানে যদি 190 হয় হবে না, কারণ 180 ডিগ্রি থেকে বড় হতে পারবে না, 180 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আবার বি ডট এ ইকুয়াল টু কি? বি এ কস থিটা বা এ বি কস থিটা। সুতরাং আমরা বলতে পারি যে এইটা আর এটা সমান হবে, এই দুটো জিনিস সমান হবে, অর্থাৎ আমরা কি বলতে পারি যে এ ডট বি সমান সমান কি হবে? বি ডট এ, তাই না? সমান হবে, অর্থাৎ এ ডট বি সমান সমান হবে বি ডট এ। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা এটা কি সূত্র জানো? এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হলে কি হয়? হ্যাঁ, বিনিময় সূত্র, অর্থাৎ স্কেলার গুণন বিনিময় সূত্র মেনে চলে। এটি নিয়ে পরে আরও আলোচনা করব। আচ্ছা, এরপরে চলে আসি ভেক্টর গুণন কাকে বলে। ভেক্টর গুণন দুটি ভেক্টর রাশির যে গুণনে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আগে ছিল কি? দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়, আর এখানে দুটা ভেক্টর রাশির যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? ভেক্টর গুণন। আর এই দুটো ভেক্টর রাশির যে গুণন এ সমান সমান কি হবে? ওই দুটা ভেক্টর দ্বয়ের মান, হ্যাঁ, এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের গুণফলের সমান হয়। হ্যাঁ, তাহলে দুইটা ভেক্টর রাশির মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফলের সমান, হ্যাঁ, এটা হবে ভেক্টর গুণন সমান সমান।
আচ্ছা, একটু চিত্র দেখো, এখানে ভেক্টর গুণনের চিত্রটা কেমন আছে। ও এ বরাবর, হ্যাঁ, এখানে এইদিকে এ ভেক্টর ক্রিয়া করে, আর ও বি বরাবর কি বি ভেক্টর ক্রিয়া করে, আর এটা এদিকে অর্থাৎ থিটা কোণে এ আর বি দুটা ভেক্টর ক্রিয়া করছে। সুতরাং আমরা কি বলতে পারি, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা, তাই না? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এ ক্রস বি সমান সমান, হ্যাঁ, সি ইকুয়াল টু কী ধরা হয়েছে? এ ক্রস বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সি ভেক্টর আমরা এখানে লিখতে পারি যে সি সি ভেক্টর সমান সমান কী হবে? সি ভেক্টর ইকুয়াল টু হবে যে এ সি ভেক্টর ইকুয়াল টু কী হবে? এ ক্রস বি। সি ভেক্টর সমান সমান এ ক্রস বি। তাহলে এই সি ভেক্টরের যেহেতু একটা ভেক্টর গুণন, তাই না, এখানে একটা ভেক্টর রাশি বিদ্যমান থাকবে। সেই ভেক্টর রাশি কোনটা, কোন চিহ্ন দ্বারা বুঝলাম যে এটি একটি ভেক্টর গুণন? এটা একটু আমরা দেখাচ্ছি, ব্যাখ্যায় আছে যে এ ক্রস বি, এখানে গুণ করলে এখানে একটি একক ভেক্টর থেকে যায়। হ্যাঁ, এখানে একটি একক ভেক্টর থেকে যায়, যেটা স্কেলার গুণনে ছিল না, তাই না? ভেক্টর গুণনে একটি একক ভেক্টর থেকে যায়, এন ক্যাপ, সেই জন্য এটি একটি ভেক্টর রাশি, তাই না? তাহলে দুটি ভেক্টর রাশির যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় তাদেরকে কি বলা হবে? ভেক্টর গুণন। তাহলে এই এন ক্যাপ একটি একক ভেক্টর, এন ক্যাপ একটি একক ভেক্টর, এর মানটা কি হবে? এন ক্যাপের মানটা কি হবে? মান সমান সমান কত? 1। এন ক্যাপ অর্থাৎ একক ভেক্টরের মান 1, সেই জন্য এখানে মান এ ক্রস বি ইকুয়াল টু কি এ বি সাইন থিটা। এখানে এন ক্যাপটা বসে নেই, কারণ এর মান হচ্ছে কত? 1। ঠিক আছে? আচ্ছা, এর পরের ব্যাখ্যাটা একটু দেখি চিত্র দিয়ে, অর্থাৎ এন ক্যাপের দিকটা কি হবে? এন ক্যাপের দিকটা কি হবে? এই ভেক্টরের দিকটা কি হবে? আমরা এই দিক নির্ণয় অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে যে দিকগুলো নির্ণয় হয় ডান হাতে স্ক্রু নিয়ম দিয়ে, হ্যাঁ, ডান হাতে স্ক্রু সূত্র দিয়ে। তাহলে এখানে বলছে যে এ আর বি এর সমতলে একটা ডান পাকের স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে, এ ও বি এর সমতলে একটা ডান পাকের স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে ঘোরালে স্ক্রুটি যেদিকে ঘোরে সেই দিকই হবে সি ভেক্টরের দিক বা এ ক্রস বি এর দিক। আবার বলছি যে একটি ডান পাকের স্ক্রুকে এ ও বি ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপন করে ঘোরাতে হবে, এ থেকে বির দিকে ঘোরালে স্ক্রুটি যেদিকে ঘোরে সেই দিকই হবে এই এন ক্যাপ বা এটার দিক। ঠিক আছে? আচ্ছা, এখানে বলা আছে যে এন ক্যাপ একটি একক ভেক্টর যা সি ক্রস সি ভেক্টর সমান সমান এখানে এন একটি একক ভেক্টর, যেটা এর দিক কিভাবে বলা হয়েছে, একটা ডানহাতি স্ক্রুকে লম্ব উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপন করে এ থেকে বি এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেই দিকই হবে এত এর দিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, তোমরা আজকে যতটুকু শিখলে এইটুকু বাসায় ভালোভাবে পড়বে। এরপরে আবার আলোচনা হবে ভেক্টর চ্যাপ্টারের উপর। হ্যাঁ, তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আমাদের জন্য ভেক্টর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই থিওরিগুলো অর্থাৎ আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আগে ভালোভাবে পড়বে। আমাদের এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। আমরা ফিজিক্সে 2টা চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নিব।
সেই পরীক্ষার সময় আমরা যখন 2টা চ্যাপ্টার শেষ হবে আমরা ডেটটা জানিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে থাকো তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাবে এবং সুস্থ থাকবে, বাইরে অযথা সময় নষ্ট করবে না, এবং শিক্ষকদের নাম্বার নিয়ে রাখবে। যখন কোনো সমস্যায় পড়বে বা স্যারদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করবে স্যারদেরকে ফোন দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। ঠিক আছে, আবার দেখা হবে।